কিন্তু সংবিধানে কবর দেওয়ার বক্তব্যে সমালোচনা এসেছে অনেক সিনিয়র নেতাদের মধ্য থেকে। যদিও আমরা এর আগে দেখেছি বিএনপি যে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একটা অবস্থান নিয়েছিলেন, এই ঘোষণাপত্রের ব্যাপারে আপনাদের অবস্থান কি কিংবা কি ভাবছেন আপনারা? আমরা দেখেন, আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি যে ইট ওয়াজ টু লেট, ইট ইজ টু লেট। মানে ওই যে ওই 5 মাসের যে 5 আগস্টের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেই আকাঙ্ক্ষা কি এখনো বিরাজ করছে, এটা একটা প্রশ্ন। আপনি 5 আগস্টে গণ অভ্যুত্থান করেছেন, নিশ্চয় একটা আকাঙ্ক্ষা নিয়ে করেছেন। সেই আকাঙ্ক্ষা নিশ্চয়ই ছিল গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, বৈষম্য। মানে গণতন্ত্র না থাকলেই তো বৈষম্য হয়, বৈষম্য না থাকতো তো গণতন্ত্রই থাকতো। এখন আপনি আবার আকাঙ্ক্ষা তৈরি করবেন, ম্যানুফ্যাকচার করবেন আকাঙ্ক্ষা, এটা তো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। এই জন্য বলছি যে আজকে 31শে ডিসেম্বর যে প্রোক্লেমেশন অফ রেভুলেশন ঘোষণা করতে গিয়েছিল, কিন্তু পরে মার্চ ফর ইউনিটিতে রূপান্তরিত হয়েছে। সেজন্য আমরা এর আগের টকশোগুলোতে বলেছি যে ইট ইজ অ্যান ইম্যাচিউর অ্যান্ড শর্ট সাইটেড আপনার ইনিশিয়েটিভ টু প্রোক্লেম দ্য রেভুলেশন। এইটাই প্রথমে সরকার বলল যে এটা একটা থার্ড পার্টি ইনিশিয়েটিভ, আবার কালকে রাত্রে দেখলাম সরকারই তাদেরকে ডেকে নিয়ে বললো যে আমরাই ঐক্যমতের ভিত্তিতে আমরা 15 জানুয়ারি বা 15 জানুয়ারি আজকে ঘোষণা হলো, আমরা পরবর্তীতে করব। এখন আমি যুদ্ধ করেছি 5 আগস্ট পর্যন্ত, একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কি পরে আপনি আবার ম্যানুফ্যাকচার করবেন? যেমন আমি না, কিন্তু সেই আকাঙ্ক্ষা কি পরিবর্তন হবে কিনা? না, আমাদের আকাঙ্ক্ষার পরিবর্তন হবে কেন? আমাদের যে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরে পাবে, এখন যদি আপনি নতুন করে কিছু করতে চান, দেখেন সংবিধান কিন্তু কোনো আবেগ বা বিদ্বেষের বিষয় নয়, তাই না? আপনি কোনো সামাজিক শক্তি বা প্রেশার গ্রুপ হয়ে সংবিধান বদল পরিবর্তন করতে পারেন না। সংবিধান সংস্কার কমিশন তো কাজ করছেন। না না, সংবিধান সংস্কার কমিশন কাজ করছে। সেই সংবিধান যদি আপনি সংস্কার করার জন্য তো আমরা বলছি যে আমরা অ্যামেন্ডমেন্ট করার কথা বলছি, যখন আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান, সেই জন্য আমি বললাম যে কোনো সামাজিক শক্তি, রাজনৈতিক দল না হয়ে যদি কোনো সামাজিক শক্তি, কোনো আপনার প্রেশার গ্রুপ হয়ে আপনার সংবিধান কিন্তু বদল করতে পারেন না। সংবিধান, গণতন্ত্রের মূল হচ্ছে যে জনগণকে শাসন করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, তাই না? এখন আপনি কোনো সামাজিক শক্তি বা প্রেশার গ্রুপ হচ্ছেন রাজনৈতিক দল না হয়ে, তাহলে তো সেটা আসলে আপনার রাজনৈতিক সংবিধানের সাথে মানানসই না। আপনার 5 আগস্টে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, এখন 31 ডিসেম্বর কি সেই জন আকাঙ্ক্ষা? এখন দেখেন বাংলাদেশে কত রকম পরিবর্তন ঘটে গেল, তাই না? কিন্তু মানে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে হান্নান মাসুদ তো সরাসরি বলেন যে সরকারের কয়েকটি জায়গায় তারা যে আকাঙ্ক্ষায় ছিলেন সরকার সেই জায়গাগুলো পূরণ করতে পারেরনি। মানে এটির কি আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা এটা বিএনপি মনে করে কিনা এই ধরনের একটা প্রোক্লেমেশনের কিংবা ডিক্লেয়ার? না, এটার প্রয়োজনীয়তা আছে কিনা এটা তো আমি যদি আমার নিজের ব্যক্তিগতভাবে বলি তাহলে না, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আপনি পুরনো জিনিস এখন নতুন করে ম্যানুফ্যাকচার, যেটা বলো ম্যানুফ্যাকচার গুলো, সেটা আর হয় না। যেটা আমাদের যে চেতনা নিয়ে আমরা 5 আগস্টে গণ অভ্যুত্থান করেছি, কারণ 5 আগস্টের গণ অভ্যুত্থান কোনো একক কোনো গোষ্ঠী করেনি, কিন্তু কোনো শ্রেণী, একক কোনো শ্রেণী, সমগ্র জনগণ করেছে। যেমন আপনারা বারবার বলছেন জুলাই গণ অভ্যুত্থান, কারণ এটা 24শে গণ অভ্যুত্থান হতে পারে না। জুলাই মাসে সংগঠিত হয়েছে, 5 আগস্টে শেষ হয়েছে। অনেক সময় বলেন রং করে 36শে জুলাই বলেন না, কারণ কি জুলাই গণ অভ্যুত্থান যখন নামকরণ করেন তখন এই গণ অভ্যুত্থানের আকারটা ছোট হয়ে যায়। কারণ এই গণ অভ্যুত্থানের পিছনে তো 17 বছরের একটা ইতিহাস রয়েছে। সমগ্র ইতিহাসকে তো আপনি নাকচকে দিতে পারেন না। ক্ষমতায় থাকার দীর্ঘসূত্রিতা কি তারা করতে চায় কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন, যেখানে মানুষের এখন আপনার সামনে সবচেয়ে বড় কোশ্চেন যে একটা রাজনৈতিক সরকার যদি বাংলাদেশ এখন পরিচালনা না করে, বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কোনো সামাজিক শক্তি, কোনো প্রেশার গ্রুপ আমাদের অভ্যুত্থানকে, আমাদের এই গণ আকাঙ্ক্ষা কিন্তু টিকিয়ে রাখতে পারে। অনেক ধন্যবাদ। স্পষ্ট না এটা
রাজনৈতিক প্রভাব যেটা দেখছি সেটাই বলছি যে আমার কাছে যেমন মনে হচ্ছে, যেমন সরকার 26 সালের 30শে জুন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলো না? আমরা কিন্তু তখন বলেছিলাম সরকার এখানে থাকতে পারবে না, যদিও আমরা বলেছিলাম যে 30শে জুন 26 সালে প্রথম অর্ধ বলা হয়েছিল, মানে হ্যাঁ সেটাই আসলে একরকম ব্যাখ্যা। 30 জুন দ্যাট মিন্স প্রথম অর্ধ। আমার সময় নষ্ট করতেছেন আপনি, এখন এই আমরাও কিন্তু এটা মেনে নিয়েছিলাম না, কারণ এটা একটা টু লং পিরিয়ড সে অযথা নিল, যেটা 6 মাসে করা সম্ভব। এখন দেখেন, এখন বলা হচ্ছে যে আজকেও বলা হয়েছে, এমন উপদেষ্টা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, অথচ আমরা বলছি সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে। বলছে বিচার ছাড়া নির্বাচন হবে না, কারণ ইউটোপিয়ান কথাবার্তা এগুলো, অথচ বিচার এবং সংস্কার নির্বাচন একসাথেই চলতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, সরকার তার কোনো কথা যেটা বলেন সেটা মিন করেন কিনা। যেমন বলো থার্ড পার্টি ইনিশিয়েটিভ, আবার দেখলাম সরকার সেই থার্ড পার্টির সাথে নিজেকে অ্যামালগামেট করলো। তারা সরকারের মধ্যে কোনো হিপোক্রেসি কাজ করছে কিনা। হিপোক্রেসিটা কি? সেইটা হলো যে এই যে দেশের মধ্যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে ক্ষমতায় থাকার একটা বৈধতা তৈরি করে দীর্ঘ টাইম ক্ষমতায় থাকতে চায় কিনা। আপনাকে এখানে জিও পলিটিক্সটা দেখতে হবে, যে দেখেন আমাদের দেশের যে পরিবর্তন হলো গণ অভ্যুত্থানে ফলে, সেই পরিবর্তনে পার্শ্ববর্তী দেশ কিন্তু খুশি হলো না, তারা কিন্তু ব্যাপক রিয়াকশন করলো। সেই ব্যাপক রিয়াকশনের ফলে আমরা দেখছি যে অভ্যুত্থানের ফলে আমরা যে গণতন্ত্রকে আবিষ্কার করেছিলাম, যে সার্বভৌমত্বকে আমরা আবিষ্কার করেছিলাম, তার থেকে বিচ্যুতি হচ্ছে কিনা। কারণ তার থেকে একটা বিচ্যুতি আসছে কিনা, যে সরকার আপনার এমন অবস্থা সৃষ্টি করছে যে কোনো সময় বাংলাদেশে এই যে একবার বলছে প্রোক্লামেশন অফ রেগুলেশন, একবার বলছে বিচার, একবার বলছে মানে নির্বাচন মোটে করা যাবে না। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশে থাকলে অনেক ষড়যন্ত্রকারীরা তখন সরকারটাকে নিয়ে খেলতে পারে। আমাদের দেশে একটি স্থিতিশীল সরকার থাক, এটা তো প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনোভাবেই চায় না, কারণ তার সেই ক্লায়েন্ট এখানে পরাজিত হয়েছে, পলায়ন করেছে। সুতরাং এইখানে সে আমাদেরকে কোনোভাবেই স্থিতিশীল রাখতে দিতে চায় না। এর মধ্যে আবার সেই পলাতক শক্তির লোকজনও এখন রয়ে গেছে। দেখেন সচিবালয়ে আগুন ধরে বলে কি যে লুজ কানেকশন, তাই না? লুজ কানেকশন এটা ইটসেলফ একটা নাশকতা, কিন্তু লুজ কানেকশন কিন্তু বলে দিল যে কোনো কিছু হয়নি। তার মানে কি সরকারের বিরুদ্ধে, এই সরকারকে আনস্টেবল করার জন্য এবং একটি অপশক্তি যে প্রস্তুত রয়েছে, মানে এটাকে মোকাবেলার জন্য নির্বাচিত সরকার দরকার। একমাত্র আপনি এখন বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না। আমরা বলছি যে সংস্কার নির্বাচন একসাথে চলতে পারে। ন্যূনতম কি কি সংস্কার করা উচিত? আপনার বলছেন ঐক্যমত, আপনি সংস্কারের সব ব্যাপারে কি ঐক্যমত করতে পারবেন? আজকে জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র জারি হবে, বলছে যে ঐক্যমত, কার সাথে ঐক্যমত করুন, কি বিষয়ে ঐক্যমত করবেন? এই প্রসঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লামেশনে আমরা যেতে পারবো কি পারবো না, সেটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন। এটা যারা অংশীজন তাদের মধ্যে একমত আছে বলে আমার এখনো পর্যন্ত আমার কাছে তথ্য নাই। 2 নম্বর জিনিস হচ্ছে যে যারা অংশীজন তাদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কি একটা ন্যূনতম ঐক্য তৈরি হতে পারে? আমি মনে করি সেটা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, জন আকাঙ্ক্ষাগুলো কি, সেইগুলো বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য হওয়া সম্ভব, কিন্তু সেটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হতে হবে। সেটা যেভাবে আলোচনাটা উত্থাপিত হয়েছিল গত 1.5 মাস আগে ছাত্রদের দিক থেকে, তারপরে আর আলোচনাটা কন্টিনিউ করে নাই, কেউ একটা ড্রাফট নিয়ে উদ্যোগ নেয় নাই। এখন ছাত্ররা এই 28 তারিখে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা উদ্যোগ দেখা গেল, তারা একটা ডকুমেন্টও তৈরি করেছে এবং সেটা তারা অনেককে দিয়েছে যে এইটা বিষয়ে আপনাদের মতামত, আলাপ আলোচনা, সমর্থন। কিন্তু সময়ের পরিসরটা এতই ছোট ছিল যে এর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি পসিবল না সবার পক্ষে মতামত দেওয়া। এবং সেই ক্ষেত্রে একটা অপশন হতে পারতো ছাত্ররা নিজেদের মতামতটা ঘোষণা করলো, তারপরে এটাকে ওপেন রেখে সবার সাথে আলাপ আলোচনা করলো। আরেকটা যেটা এখন হয়েছে, সরকার নিজেই একটা উদ্যোগ নিচ্ছেন যে জুলাইয়ের একটা ঘোষণা বলি, একটা আকাঙ্ক্ষা বলি, সেই জায়গাটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা তৈরি করা দরকার, কিংবা একটা তারা তৈরি করার জন্য উদ্যোগ নিবে। এখন এই ক্ষেত্রে আমরা মনে করি যে যা কিছুই ঘটুক সেইটা এক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের মধ্যে
একটা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটি হওয়া উচিত বলে মনে করছেন। সেইটা ওনারা কিন্তু একটা হচ্ছে সময়ও বেঁধে basic দিয়েছেন 15ই জানুয়ারি, মানে ধরুন 15 দিনের মতো আছে, দাবি করেছেন ওরা, হ্যাঁ দাবি করেছেন। সেটা